হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা উপস্থিত হয়েছি ই স্কলারের পক্ষ থেকে রাজশাহী ইউনিভার্সিটির যে সামনে ভর্তি পরীক্ষা রয়েছে তার জন্য প্রস্তুতি হিসাবে যে 2022-23 সেশনের আমরা সলভ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো দেখো ভাইয়া, প্রথম যে কোশ্চেনটা ছিল তোমাদের যে একটি প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তাকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলে থাকি। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া সমাপ্ত হতে 50% সমাপ্ত হতে সময় লাগে 10 মিনিট। তাহলে বলা হচ্ছে কি 75% সমাপ্ত হতে কত সময় লাগে? আচ্ছা, এটা হিসাব নিকাশে ম্যাথ দিয়ে করা যায়। তো আমি তোমাদের একটা পার্সোনাল টেকনিক শেয়ার করি। তুমি লক্ষ্য করো ভাইয়া, যে কোনো 50% মানে তার অর্ধেক বোঝায়। যদি এ অর্ধেক শেষ হতে মানে অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক বাকি আছে, মানে 50% বাকি আছে, এই অবস্থায় বিক্রিয়ার সময় লেগেছে 10 মিনিট। আমরা ম্যাথ ছাড়া, আমরা ইকুয়েশন ছাড়া সহজে করে ফেলবো, দ্রুত যেভাবে করতে পারি আমরা। তাহলে বাকি থাকছে কি 75% কি থাকতে পারে সমাপ্ত হতে। তাহলে বিক্রিয়াটি 75% সমাপ্ত হবে আর 25% অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, এই যে 50% অবশিষ্ট ছিল এর অর্ধেক আসলো, যখন অর্ধেক অবশিষ্ট থাকছে আর 75% শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা সময় শেষ হতে আর 10 মিনিট লাগবে। আর কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। তাহলে যদি 50% শেষ হতে 10 মিনিট লাগে, তাহলে 50% যে অবশিষ্ট 50% আছে তার 50%, তারপরে তার অর্ধেক, মানে অর্ধেক তো 10 মিনিট, তার অর্ধেকের জন্য আর অর্ধেক লাগবে কি 10 মিনিট। টোটাল হচ্ছে কয় মিনিট ভাই? 20 মিনিট। 20 ইন্টু 60, 6 দুগুনি 1200, 1200 সেকেন্ড। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। যদি তোমাকে বলতো কি তারপর হয়তো পার্সেন্ট শেষ, যেটাই বলুক তুমি হিসাব করবা অর্ধায়ু মানে হচ্ছে কি 10 মিনিট, অর্ধেক শেষ হতে টাইম লাগে 10 মিনিট, তার অর্ধেক, তাহলে 25% শেষ আর 25% কি থাকছে? অবশিষ্ট থাকছে। আর 25% শেষ, আগে থেকে 50% শেষ হয়েছিল আর 25% আসলো, সেটা টাইম লাগবে 10 মিনিট। 10 10 200 সেকেন্ড। ক্লিয়ার? তোমরা চলে আসো। এবি বিক্রিয়াতে এ একটি প্রাথমিক ঘনমাত্রা 0.475 মোল পার লিটার। বিক্রিয়াটি শুরু হওয়ার 5 মিনিট পর এর ঘনমাত্রা হ্রাস পেয়ে, কথা বুঝবা, হ্রাস পেয়ে এত হলে গড় বিক্রিয়ার হার কত? গড় বিক্রিয়ার হার। তো আমরা বলতে পারি কি ভাইয়া, দেখো বিক্রিয়ার হার মানে কি, বিক্রিয়ার হার ইকুয়াল টু ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই বায়ুত সময়। এটা হচ্ছে ঘন মাত্রার পরিবর্তন ডিভাইড বাই বায়ুত সময়। তাহলে ঘনমাত্রা পরিবর্তন ছিল হ্রাস পেয়ে এত হয়েছে, তাহলে এখানে হচ্ছে 0.475 মাইনাস 0.175 ডিভাইড বাই 5 মিনিট, তাহলে 5 ইন্টু 60 সেকেন্ড। তাহলে লক্ষ্য করো ভাইয়া, ওপরে থাকছে, এটা থেকে বাদ দিলে 0.3 ডিভাইড বাই 300 সেকেন্ড। অনন কাটা গেল, তাহলে অন কিন্তু কাটা গেছে, তাহলে আরো 100 ভাগ, তাহলে এটা হচ্ছে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে -3 মানে আমরা এটা লিখতে পারি কি 0.001, তাহলে দেখো 0.0001 মোল পার লিটার পার সেকেন্ড। অ্যান্সার শেষ। 0.03 ডিভাইড বাই 300, 3 3 কাটা গেল, 3 কে 3, 1 100 ভাগ, 0.1 কে 100 ভাগ করলে 0.013 001। এই তো ওকে। তারপরে দেখো, একটি বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি, এবং কেসি এর মান এর মধ্যে সম্পর্ক কোনটি সঠিক? একটি বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি সঠিক? আচ্ছা, আমরা সবাই জানি কেপি কেসি সম্পর্কটা কি ভাইয়া? কেপি সমান কেসি আর টি ডেল এন ভাইয়া। তো সলভটা দেখো, এখানে সলভ হচ্ছে কি যে কেপি সমান কেসি আর টি ডেল এন। আচ্ছা, কেপি সমান কেসি আর টি যদি ডেল এন হয়, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, ডেল এর মান যদি এখানে 0 হয়, 0 হলে এটা কি 0 হচ্ছে, 0 কোনো কিছুর উপরে 0 মানে 1, তখন কেপি সমান কি কেসি হবে। যদি ডেল এর মান যদি 0 হয়, তাহলে কেপি সমান কেসি, কথা ঠিক আছে। আচ্ছা, এক নম্বর কথা, এই সি নম্বর কথা ঠিক আছে। ডেল এর মান যদি দেখো গ্রেটার দ্যান 0, মানে গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ,
যখন এ মানটা পজিটিভ হচ্ছে ভাইয়া, তখন তুমি দেখো কেপির সাথে কেসি গুণ করে আর টি ডিলেন করা হচ্ছে, মানে একটা একটা কোন ছোট ভ্যালুর সাথে কোন একটা বড় ভ্যালু গুণ করে কেপি সমান করা হয়েছে। তাহলে এক্ষেত্রে তুমি দেখো, তাহলে এখানে অতএব বলতে পারি এখানে কেপি গ্রেটার দেন কি আছে, কেসি, যখন ডেল এন গ্রেটার দেন 0। আর যখন ডেল এন লেস দেন 0 থাকছে, তুমি দেখো এই মানটা যখন 0 থাকছে, লেস দেন 0 মানে কি বোঝাচ্ছে ভাইয়া, যখন লেস দেন 0 তখন এই মানটা নেগেটিভ বোঝাচ্ছে। আচ্ছা, যদি এই মানটা নেগেটিভ হয় তাহলে এক্ষেত্রে সমীকরণটা এরকম দাঁড়াবে ভাইয়া, কেপি সমান কেসি আর টি মাইনাস ডেল এন। তো কেপি সমান তখন কি চলে আসবে, কেসি বাই আর টি ডেল এন। তাহলে কেসি কে আর টি ডেল এন দ্বারা ভাগ করে কেপির সমান করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে সহজে বলে দিতে পারতেছি কি ভাইয়া, যে কেসির একটা বড় মানকে কোনো কিছু মান দ্বারা ভাগ করে ছোট মানের সমান করা হয়, তখন কেসি গ্রেটার দেন কেপি হয়। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের সবগুলোই রাইট। এই কোশ্চেনের ক্ষেত্রে ভাইয়া আমাদের সবগুলোই রাইট, এটা অ্যান্সার। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তার পরের কোশ্চেনে চলে আসো ভাইয়া, যে ম্যাক্সওয়েলের সম্ভাব্য বেগের ক্ষেত্রে কোনটি সঠিক। এটা মুখস্থ ভাইয়া, ম্যাক্সওয়েলের সম্ভাব্য বেগ আলফা সমান √2RT/m, 2RT/m, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে চলে আসো, ওটা মুখস্থ কোশ্চেন, সিলভার সায়ানাইড স্বল্প দ্রবণীয় হলে, সিলভার সায়ানাইড পানিতে স্বল্প দ্রবণীয় হলে কোনটি যোগ করে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আচ্ছা সবাই শুনো ভাইয়া, সিলভার সায়ানাইড, সিলভার সায়ানাইড একটি হচ্ছে কি দুর্বল বা স্বল্প দ্রবণীয় লবণ। আচ্ছা, স্বল্প দ্রবণীয় লবণ হলে এটা বিয়োজন হয়ে কি তৈরি করবে, সিলভার প্লাস প্লাস সিএন মাইনাস, সিলভার প্লাস প্লাস হচ্ছে সিএন মাইনাস। তো এক্ষেত্রে কেএসপি সমান আমরা সবাই জানি সিলভার ঘনমাত্রা ইনটু হচ্ছে সিএন, সিএন মাইনাস ঘনমাত্রা। আচ্ছা, এই অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণে কোনটি যৌগের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি পটাশিয়াম আয়োডাইড দিই, এখানে হাইড্রোজেন সালফাইড দিই, পটাশিয়াম সায়ানাইড দিই, আর পটাশিয়াম ক্লোরাইড দিই। আচ্ছা, সিলভার সায়ানাইড একটা দুর্বল বিয়োজক, খুব স্বল্প দ্রবণীয় হলেও কোনটি যোগ করলে পানিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে কি যোগ করলে পানিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় ভাইয়া, পটাশিয়াম আয়োডাইড একটা সমযোজী যৌগ, এটা সমযোজী যৌগ, হাইড্রোজেন সালফাইড এটাও সমযোজী যৌগ, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পানিতে অল্প দ্রবণীয়, তাহলে বুঝতে হবে তোমাকে পানিতে এটা অল্প দ্রবণীয়, তার মানে এটা সমযোজী যৌগ। তাহলে একটা সমযোজী যৌগে লাইক ডিসলভেট লাইক নীতি পড়েছো না তোমরা, লাইক ডিসলভেট লাইক নীতি, লাইক ডিসলভেট ডিসলভেট লাইক নীতি। তো লাইক ডিসলভেট লাইক নীতি থেকে আমরা যদি চলে আসি, তাহলে যে যেমন সে তেমনকে পছন্দ করে। লাইক ডিসলভেট লাইক নীতি মানে কি, যে যেমন সে তেমনকে পছন্দ করে। তাহলে এই সিস্টেম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা সমযোজী যৌগ, তাহলে একটা সমযোজী যৌগের দ্রাব্যতা সবসময় কি পাবে, বেশি পাবে। এই জন্য যে যেমন সে তেমনকে পছন্দ করে, তাহলে এখানে হাইড্রোজেন সালফাইড যৌগের দ্রাব্যতা কি পাবে, বৃদ্ধি পাবে, কারণ এটা একটা সমযোজী যৌগ, তাই অপর একটা সমযোজী যৌগতে সে সহজে দ্রবীভূত। কারণ এটা কিভাবে বুঝলাম সমযোজী যৌগ, কারণ এটা পোলার দ্রাবকে, দেখো ভাই পোলার দ্রাবকে খুবই অল্প পরিমাণ দ্রবীভূত হয়। তাহলে যে সকল যৌগ পানিতে খুব কম দ্রবীভূত হয় তারা কি সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ অপর একটা সমযোজী যৌগতে বেশি মিশে, সে অনুসারে বি অ্যান্সার। ওকে, তারপরে চলে আসো ভাইয়া 6 নাম্বার কোশ্চেনটাতে আমরা যদি চলে আসি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ, অক্সিজেনের কি বেগ, আরএমএস বেগ কোন তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগের সমান। আচ্ছা, কত তাপমাত্রা তাদের বেগটা কি হবে, সমান হবে। তো আরএমএস বেগের সূত্র তোমরা সবাই জানো ভাইয়া, সিআরএমএস সমান √3RT/m। তাহলে এখানে তাপমাত্রা আর এমটা ভেরিফাই করছে এবং সিআরএমএস বেগ সমান বলেছে, তাহলে আমরা বলতে পারি √T/m সমান √T/m। এটা কার রে ভাইয়া, O2 এবং SO2 উভয় পক্ষে রুট আউট। তাহলে আমরা লিখতে পাচ্ছি কি, তাহলে অতএব কারটা বের করতে বলেছে,
তাপমাত্রায়, অক্সিজেনের আরএমএস বেগ ক তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগের সমান হবে। তাহলে এটা বের করতে হবে, টি অফ সালফার ডাইঅক্সাইড সমান ওই পক্ষ থেকে রুট আউট ভাই। তাহলে লিখতে পারি কি, টি অফ অক্সিজেন বাই এম অফ অক্সিজেন ইন্টু এম অফ সালফার ডাইঅক্সাইড। তাহলে এক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো মান বসাও, টি অফ এখানে কত 25 মান 298 ডিভাইডেড বাই 32 ইন্টু সালফার ডাইঅক্সাইড মানে কি 64, 2 দিয়ে কাটলাম, তাহলে 2 ইন্টু 98, তাহলে এখানে 300 600, তাহলে 596 কেলভিন ভাইয়া, 596 কেলভিন। দেখো 596 কেলভিন অ্যান্সার। তাহলে খুব সহজে এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম দেখো, সিআরএমএস বেগ সমান √3RT/m। তাহলে আমার টি আর এম এখানে চলো আর আর সি এম এস সমান, তাহলে এখান থেকে টি অফ √T অফ অক্সিজেন বাই টি অফ টি রুট উভয় পক্ষ থেকে রুট কি আউট করলে টি অফ এটা থাকলে আমরা এই মানটা বসিয়ে দিলে পেয়েছি 296 কেলভিন। ওকে, 6 নম্বর শেষ। এবার 7 নম্বর কোশ্চেনে চলে আসো ভাইয়া। 7 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে কি, যে কোনটির কেপির মান সবচেয়ে কম, কোনটির কেপি এর মান সবচেয়ে কম। তাহলে দেখো কোনটির কেপি এর মান সব থেকে কম হবে। তাই এটা হচ্ছে এই কোশ্চেনটা একটু অসংপূর্ণ, মানে কোশ্চেনের সাথে কেবি এর মান হবে এটা, কোনটির কেবির মান, এটা কেপি না কেবি, কোনটির কেবির মান সবচেয়ে কম। আচ্ছা, আমরা সবাই জানি কেবির মান ডিপেন্ড করে কার উপরে, কেবির মান ডিপেন্ড করে আমাদের ক্ষার, যার ক্ষার ধর্ম বেশি তার কেবির মানও বেশি, যার ক্ষার ধর্ম কম তার কেবির মান কম। আমরা সবাই জানি অ্যামিনের ক্ষার ধর্মতার ক্রম, অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে কি অ্যানিলিন। 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যানিলিন। তাহলে সব থেকে ক্ষার ধর্ম কম কার, অ্যানিলিন। তাহলে এর কেবির মান সব থেকে কম হবে। এখানে কোথাও কি অ্যানিলিন আছে? নাই, অ্যারোমেটিক অ্যামিন। তাহলে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া আছে এস, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। কারণ যার ক্ষার ধর্ম কম তার বিয়োজন ধ্রুবক কেবির মানও কম, যার বিয়োজন ধ্রুবক বেশি তার ক্ষার ধর্ম কি হবে বেশি। সেই ক্ষেত্র থেকে এটা আমাদের চলে আসছে অ্যামিনের ক্রম থেকে। কথা কি সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 550 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে দ্রবীভূত আছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটার একক কত? তো এত এমএল গ্রাম পার লিটারে বলেছে, তো গ্রাম পার লিটার মানে কি রে ভাইয়া, যে দ্রাব্যতা কি আসবে, দ্রাব্যতা এস সমান দ্রব্যের ভর গ্রাম, তো দ্রব্যের ভর গ্রাম মানে 200, দ্রব্যের ভর হচ্ছে কি গ্রাম পার লিটার, দ্রব্যের ভর লিটার, লিটার মানে কি 0.75 ইন্টু ভাইয়া 100 ইন্টু 100। তাহলে এই ক্ষেত্রে আমরা সহজে করতে পারি কি, দেখো যে 75 আছে, তো 75 কে আমরা কি আরো 100 তে গুণ করতে পারি। তো আমার টোটাল যে সিস্টেমটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 25 75, এটা 4, এটা হচ্ছে কি 0.3 25 দিয়ে কাটলে, তাহলে টোটাল হচ্ছে 800। 800 কে তাহলে 80 ভাগ 3 মিটসে, ও 0.3, 8000 ভাগ 3, তাহলে 8 6 কে 3 দুগুনি 6, দেখো 3 দুগুনি 6, তাহলে এখানে থাকছে 2 6 2 6, তাহলে 266, তাহলে এটা অ্যান্সার।
ওকে, এখন দেখো আমরা আশা রাখি বুঝতে পেরেছো। তো এখন দেখো এটা 266 অ্যান্সার পেয়ে গেলা। এবার চলে আসো 9 নম্বরে, সমায়তনের পাত্রে কোন গ্যাসটির চাপ সর্বনিম্ন। তোমরা সবাই জানো সমায়তনের পাত্রে কোন গ্যাসটির চাপ সর্বনিম্ন। চাপ, আংশিক চাপ ডিপেন্ড করে পি অফ, আংশিক চাপ ডিপেন্ড করে তার মোল সংখ্যার সমানুপাতিক। আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। দেখো আংশিক চাপ মোল সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, মোল সংখ্যা যদি সমানুপাতিক হয় তোমরা এখানে লক্ষ্য করো যেখানে মোল সব থেকে কম সেখানে আইন চাপ বেশি কম আছে। এখানে সমায়তনের গ্যাসটা আইন চাপ কম বলেছে। এখানে আছে 1 মোল, 71 গ্রাম মানে 1 মোল। হিলিয়াম আছে এটা 2 মোল, তাহলে এটা পাচ্ছি আমরা 1 মোল, এটা পাচ্ছি আমরা 2 মোল। অক্সিজেন এটা 0.5 মোল। অ্যামোনিয়া এটা 1 মোল। তাহলে সবথেকে কম কোথায় পাচ্ছি? হাফ মোল। তাহলে অ্যান্সার সি 16 গ্রাম। অ্যান্সার সি কত গ্রাম? 16 গ্রাম। 10 নম্বর হচ্ছে কোনটির সাথে বিক্রিয়া প্রোপানন ও প্রোপানল ভিন্ন পর্যবেক্ষণ দেয়? কোনটির সাথে বিক্রিয়ায় প্রোপানন ও প্রোপানল ভিন্ন পর্যবেক্ষণ দেয়? প্রোপানন ও প্রোপানল ভিন্ন পর্যবেক্ষণ দেয় আমরা সবাই জানি হচ্ছে কি প্রক্রিয়ায়, যে আয়োডিন প্লাস এখানে কি দেওয়া আছে? প্রোপানন এবং প্রোপানল, কিটোন প্রোপানল। তাহলে এখানে কিটোন মানে কি? তাহলে CH3, দেখো CH3 CH3 আর একটা CH3 CH2 CHO। তো আমাদের এখানে দুটো পৃথককরণে আমাদের কাজ করে মেইনলি হচ্ছে কে? এই অ্যালডিহাইড আর কিটোনের পৃথককরণে কি টলন বিকারক ফেলিং দ্রবণ। এখানে কোথাও কিন্তু ফেলিং দ্রবণ না, এটা ব্রোমিন আছে PCl3, এটা তো অ্যালকোহল শনাক্তকরণে ডিএনপিএইচ অ্যালডিহাইড না, কার্বনের মূলক পৃথককরণে। তাহলে এই দুটো ভিন্ন পর্যবেক্ষণ দেবে, এটা হচ্ছে আয়োডোমিতিতে। কারণ এই যে CH3CO মূলকটা বিদ্যমান, এই যে CH3CO মূলক যেখানে থাকে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা ভাই, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, আর এখানে দেখো CH3 যেখানে হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না, কারণ এখানে এই CH3CO মূলকটা নাই। তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এটা দিবে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এই আয়োডিন প্লাস আয়োডোফর্ম বিক্রিয়া বলা হয় এটাকে। তাহলে অ্যান্সার হবে আমাদের এ, কারণ এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে। এটা আয়োডোফর্ম বিক্রিয়া। তো আয়োডোফর্ম বিক্রিয়া এই যে প্রোপানন দিবে, বাট এই প্রোপানল দিতে পারে না। প্রোপানন দিলেও প্রোপানল আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারে না। এই হচ্ছে আমাদের এটা। এবার চলে আসা হচ্ছে কি পরে, যে এক্ষেত্রে তোমার 11 নম্বর কোশ্চেনটা দেখো, যে CH3 ও CH2 যোগের কয়টি মেটামার সমাণু আছে? আচ্ছা, মেটামার সমাণু, তাহলে এখানে সি ও এটা ইথার, এখানে একটা যদি 11 সরাই দিই তাহলে এখানে হচ্ছে কি তোমার মিডলে চলে আসলো 2টা, তাহলে 2টা মেটামার সমাণু হলো 3টা, তাহলে আবার পূর্ব অবস্থা, তাহলে এখানে 2টা মেটামার সমাণু পাচ্ছি। সবাই দেখেন মেটামার সমাণু কি? একটা হচ্ছে CH3 ও CH2 এ একটা, আর এখান থেকে আমরা পেতে পারি দেখো CH3 CH2O CH2 তোমরা মনে ভাবছো ভাই এটা কারা, এ ঘরে পাঠাই দিই, এ ঘরে পাঠালে আবার এটা হয়ে যায়। তাহলে মেটামার সমাণু কয়টা হলো? এ হচ্ছে একটা আর এ হচ্ছে 2টা, তাহলে মেটামার সমাণু আমাদের হচ্ছে 2টি। এখানে কয়টি অ্যান্সার হচ্ছে? 2টি। এবার 12 নম্বর কোশ্চেন চলে আসো। 12 নম্বর কোশ্চেন হচ্ছে কি CH3 যৌগটির আইউপ্যাক নাম কি? এবং এদিকে দেখো CH3, এদিকে দেখো আর OH, এখানে CH3 আছে। তো আমরা নামকরণ করতে গেলে এটা মেইনলি অ্যালকোহল, OH মূলক এদিক থেকে করলে 1 2 3 1 2 3 4, তো নামকরণ করলে আমরা পাচ্ছি এটা 1 নাম্বার 2 3 4 5 6, এটা হচ্ছে হেক্সানল। তাহলে হেক্সানল কয় নাম্বার ও আছে? OH। হেক্সানল 3 যেখানে আছে সেটা অ্যান্সার হবে হেক্সানল 3 হেক্সানল।
তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার। এবার দেখো একটা মিথাইলমূলক 2 নম্বরে আর একটা মিথাইলমূলক 4 নম্বরে, 2,3 ডাইমিথাইল হেক্সানল 3, অ্যান্সার বি। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি কি বি। হয়ে গেছে ভাই, নামকরণটা তো এমনি হয়ে যাচ্ছে। দেখো এদিকে কি ওএইচ মূলক 3 নম্বরে, তাহলে 1 2 3 নম্বরে পড়ছে ওএইচ মূলক। আর এদিকে অনেকে পেন্টানল ভাববে, নো, সবচেয়ে বড় শিকলটা মেন শিকল হয়, 1 2 3 4 5 6, সবচেয়ে বড় শিকলটা হবে মেন শিকল। তাহলে এখানে সবচেয়ে বড় শিকল যদি করি 1 2 3 4 5 6, তাহলে এটা কি হেক্সানল 3। তো নামকরণ করলে 2 নম্বরে একটা মিথানল পড়ছে আর 4 নম্বর মিথানল, তাহলে 2 3 2 3 শাখা শিকল নাম আগে আসবে, 2 3 ডাইমিথাইল, ডাইমিথাইল 6 কার্বনে হেক্স আর অল দেওয়া হচ্ছে 3, হেক্সানল 3। এবার চলো 13 নম্বর কোশ্চেনে ভাইয়া, 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি, দেখো কার্যকারী মূলকের একক দ্বিবন্ধন উভয় উপস্থিত থাকে কোন ধরনের বিক্রিয়া ঘটে। দেখো কার্যকারী মূলকে যদি একক ও দ্বিবন্ধন উভয় উপস্থিত যদি থাকে, যেমন হচ্ছে বন্ড সি ডাবল বন্ড ও এইচ, এই টাইপের যৌগের ক্ষেত্রে কার্যকারী মূলক কিন্তু দুটাই বিদ্যমান আছে এখানে। দেখো তাহলে এখানে কি ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, এরা সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। কার্যকারী মূলকে একক ও দ্বিবন্ধন উপস্থিত থাকলে কোন ধরনের বিক্রিয়া ঘটে, অপসারণ ও প্রতিস্থাপন। আচ্ছা, তারপর হচ্ছে কি সংযোজন বিক্রিয়া দিবে। অপসারণ বিক্রিয়া এখানে হয় না, অপসারণ বিক্রিয়া একক বন্ধন থাকলে হয়, প্রতিস্থাপন দিতে পারে। তাহলে এখানে হচ্ছে কি সংযোজন বিক্রিয়া হয়ে থাকে। তাহলে এখানে অবশ্যই দ্বিবন্ধন উভয় আছে, তাহলে সংযোজন বিক্রিয়া হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সংযোজন বিক্রিয়া, কারণ যেখানে দ্বিবন্ধন রয়েছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারা সাধারণত কি বিক্রিয়া দিয়ে থাকে, সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। এবার 14 নম্বর কোশ্চেনে চলে আসো। 14 নম্বর কোশ্চেন হচ্ছে কোন যৌগটি অ্যারোমেটিক নয়। আচ্ছা, অ্যারোমেটিক হওয়ার জন্য আমরা হ্যাকেল তত্ত্ব মেনে চলি। অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে হ্যাকেল তত্ত্ব মেনে চলা। হ্যাকেল তত্ত্ব আমরা সবাই জানি যে 4n+2 সমান পাই ইলেকট্রন সংখ্যা, 4n+2 সমান পাই ইলেকট্রন সংখ্যা। তাহলে 4n+2 সমান যদি পাই ইলেকট্রন সংখ্যা হয়, তাহলে বলো তো এখানে পাই বন্ধন কয়টা আছে, একটা। তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে, পাই বন্ধন একটা, পাই ইলেকট্রন দুইটা আছে। তাহলে তোমরা কি করবা, 4n+2 সমান 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি n সমান কি পাচ্ছি 0। আর আমরা সবাই জানি হ্যাকেল তত্ত্ব অনুসারে n সমান কি 0 1 2 3 ডট পূর্ণ সংখ্যা হতে হবে, এবং হচ্ছে কি তাহলে এটা অ্যারোমেটিক হচ্ছে। এবার বি নাম্বারে দেখো, এখানে একটা মুক্তজোড় ভিতরে আছে, এই মুক্তজোড় দুটো বাইরে আছে, তো এখানে উল্লেখ করা নাই। তো মুক্তজোড় যদি উল্লেখ করা না থাকে, তাহলে এক্ষেত্রে তুমি দেখো যে এই প্রক্রিয়ায় দুইটা আছে এখানে, আর এখানে মুক্তজোড় আছে। তাহলে এখানে কি 4n+2 সমান 6, তাহলে n সমান হচ্ছে 1, এটাও n সমান হবে 1। এখন দেখো এখানে 1 2 3 তিনটা বেঞ্জিন বলয়, এটাও n সমান 1। তাহলে এখানে সবগুলোই, তাহলে কোন যৌগটি অ্যারোমেটিক নয়, তাহলে অ্যারোমেটিক হিসাব অনুসারে যদি এই মুক্তজোড় উল্লেখ করা যেহেতু নাই, তাহলে এটা অ্যারোমেটিক হবে না, কারণ মুক্তজোড় ইলেকট্রন এখানে উল্লেখ করা নাই। তো উল্লেখ করা না থাকলে এখানে কি হচ্ছে 4n+2 সমান 4, তাহলে n সমান এখানে হাফ পাচ্ছি, এটা অ্যারোমেটিক হচ্ছে না, তাহলে এটা অ্যারোমেটিক নয়। তবে এখানে আমাদের এই জায়গাতে যেটা গোলমাল লাগছে, এটা প্লাস পজিটিভ একটা আছে, একটা হলে 2 0। আচ্ছা দেখো, এবার পরেরটা কোশ্চেনে আসি। এবার যে 15 নাম্বার, 15 নাম্বারে দেখো, 15 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে, CH3CH2 CHOH বন্ড CH3, এটা হচ্ছে কি গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিতিতে উৎপাদ পেলাম। এখানে বলেছে সাইজেপ রুলস অনুযায়ী উৎপাদ জোড়া লিখো। এখানে তুমি দেখো সাইজেপের অনুসারে এখানে একটা আলফা কার্বন, এখানে বিটা কার্বন কয়টা আছে ভাইয়া, দুইটা কার্বন। বিটা কার্বন যদি একাধিক থাকে সাইজেপের নীতি অনুসারে, বিটা কার্বন দুটো থাকলে সাইজেপের নীতি অনুসারে যে গরিব তার কাছ থেকে নেওয়া হয়, যেটা মানে আমি তোমাদের সবসময় একটা কথা বলি বা মনে রাখবা, সাইজেপের নীতি যে গরিব মানে এখানে যে বিটা কার্বনে এইচ সংখ্যা কম, তার কাছ থেকে এইচ যদি না হয়, কারণ এই ওইচ একবার এখানে গাঢ় সালফিক অ্যাসিড আছে ভাইয়া, কথাটা মনে রাখবা,
গাঢ় সালফিক অ্যাসিড একটি হচ্ছে কি পদার্থ, নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ পানি কি করে, শোষণ করে। তো নিরোধক পদার্থ যদি পানি শোষণ করে তাহলে এরা হচ্ছে পানি একবার OH এই বিটা কার্বন থেকে H নিতে পারে, আরেকবার এখান থেকে নিতে পারে। যদি এখান থেকে নেয় তাহলে এখানে বিউটেন 2 তৈরি করবে, আর এখান থেকে নিলে তৈরি করবে বিউটেন 1। তাহলে যদি এখানে প্রধান উৎপাদ কোনটা হবে সাইজেব নীতি অনুসারে, সাইজেব বলেছে যে যে বিটা কার্বনে H কম থাকবে সেখান থেকে H না হলে ওইটা হবে প্রধান উৎপাদ। তাহলে বিউটেন 2 সেটা হবে 80%, আর বিউটেন 1 হবে 20%। তাহলে এখানে দেখো এটা বিউটেন 2 আছে আর এটা বিউটেন 1, তাহলে এটা রাইট অ্যান্সার আমাদের, এটা প্রধান উৎপাদ। এটা হচ্ছে আমাদের কি উৎপাদ, প্রধান উৎপাদ। আসলে কি বুঝতে পেরেছো? এবার দেখো, কারণ ওটাই আমাদের প্রধান উৎপাদ হবে, সাইজেব নীতি 80% এবং 20% হয়, তাহলে অ্যান্সার শেষ। এবার চলো 16 নাম্বার। 16 নম্বরে বলা হয়েছে কোন আয়নে H3 জারণ সংখ্যার পরমাণু আছে। আচ্ছা, H3 জারণ সংখ্যা দেখো আমরা চেক করি। আমরা যদি চেক করি ভাইয়া, তাহলে সর্বপ্রথম দেখো এখানে এটা -4, তাহলে এটা আছে +3, কারণ একটা -1 বেশি থাকতে হবে। এখানে তুমি দেখো যে এটা মাইনাস কত আছে 8, তাহলে এটা আছে +5। এখানে দেখো এটা -6, 2 বেশি থাকতে হবে, এটা +4 একটার জন্য আছে +2। এখানে দেখো -4, এখানে +4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। তাহলে অ্যান্সার কি হচ্ছে এ, এটা অ্যান্সার। কারণ এখানে আমরা জারণ মান নির্ণয় করার সময় আমরা সবাই জানি একটা অক্সিজেন -2 হলে দুটো অক্সিজেনে -4, আর দুটো অক্সিজেনে যদি -4 হয় ভাইয়া তাহলে আরেকটা, তাহলে এখানে -1 বেশি থাকতে হবে, এখানে একটা বেশি থাকতে হবে, তাহলে এখানে -4 পাচ্ছি আর এখানে +3 যোগ বিয়োগ করে 1 বেশি থাকছে, এটা এখানে কাজ করতেছে। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনে দেখো ডাইপোল মোমেন্ট আছে কোন যৌগে। ডাইপোল মোমেন্ট কোন যৌগে আছে, যাদের ভারসাম্য থাকে সে সকল যৌগে ডাইপোল মোমেন্ট থাকে। আমাদের যদি সিগমা বন্ধন, মানে এই যে কার্বনের এদিকে 4টা ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদের তড়িৎ মানের পার্থক্য, এখানে তুমি দেখো এর 2.5 আর এর 3.3 সব দিক থেকে একটা ভারসাম্য রয়েছে ইলেকট্রন, তাহলে এর ডাইপোল মোমেন্ট কি হয়, তাহলে এর ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে। তাহলে এখানে তুমি দেখো কার ডাইপোল মোমেন্ট রয়েছে, যেখানে আমাদের পার্থক্য রয়েছে, তাহলে এটা কিন্তু চারদিকে সমান রয়েছে, এটা ডাইপোল মোমেন্ট রয়েছে, এটা 0 রয়েছে, চারদিক থেকেই সমানভাবে টানতেছে, এটা 0 কাজ করতেছে। কিন্তু এই যৌগটা দেখো CH2, এই যৌগটার ক্ষেত্রে ভাইয়া, এই যৌগটার ক্ষেত্রে কি হচ্ছে যে একটা C আছে, এদিকে Cl, এদিকে Cl, এদিকে H, এদিকে H, এখানে তড়িৎ পার্থক্য এর হচ্ছে 2.5 ভাইয়া, এর 2.1, এর 2.1, এর 3.0, এর 3.0। তো এই দুই দিকে আকর্ষণ বেশি, তুলনামূলক এদিকে আকর্ষণ কি কাজ করছে, কম কাজ করছে। তুলনামূলক এদিকে কম কাজ করার কারণে এদের ডাইপোল মোমেন্ট কম কাজ করতেছে, তাহলে এদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে, আর এই পার্থক্যের ফলে ডাইপোল মোমেন্ট পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে বি। যাদের দুই দিকে যখন যে কেন্দ্রীয় মৌলের চারদিকে সমান সংখ্যক তড়িৎ মৌল আকর্ষণ করে তখন ডাইপোল মোমেন্ট 0 দেখায়। এদের ক্ষেত্রে সবগুলো সমান ক্লোরিন ক্লোরিন আছে, এদের ডাইপোল মোমেন্ট সবসময় কি থাকবে, 0 থাকবে। কিন্তু এদিকে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, তাহলে এর ডাইপোল মোমেন্ট 0 না, সো একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্টের মান রয়েছে। এটা ডাইপোল মোমেন্ট নির্ণয় করার টেকনিক ভাইয়া। এবার চলে আসা হচ্ছে 18 নম্বর কোশ্চিন। 18 নম্বর কোশ্চিন বলা হয়েছে নরমাল চাপে 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন উৎপাদন হবে। নরমাল চাপে, সাধারণ চাপে এত গ্রাম উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন উৎপন্ন করবে। তো এখানে তুমি দেখো KNO3 হিট দিলে কি পাওয়া যাবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস। এটা 2 অণু দাও, এটা 3 অণু, এটা 2 অণু। এটা হচ্ছে কি দেখো, তোমরা সবাই লক্ষ্য করো, এটা কয় মোল ভাইয়া, 2 মোল। এটার ভর হচ্ছে 144, দুটো 2 মোলে পাওয়া যায় 245 গ্রাম। কারণ এটার ভর তোমরা সবাই জানো ভাইয়া যে এটা 39 প্লাস 14, 3 16 48, 39 14, তাহলে এটা হচ্ছে কি 62, তাহলে 62 যদি হয় তাহলে হচ্ছে কি
KNO3 14 39 পটাশিয়াম 3 16 48 48 আর 14 ও পটাশিয়াম নাইট্রেট মিস্টেক করেছি ভাইয়া KNO2NO3 তাহলে 2 অণু 4 শুধু O2 পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি কত দেখো 48 4 এখানে হচ্ছে 62 62 প্লাস হচ্ছে 39 101 101 তাহলে এর হচ্ছে 2 মোলে 202 202 গ্রাম থেকে কত লিটার পাচ্ছি নরমাল মানে কি 22.4 তাহলে 84 গ্রামে কত তাহলে 22.4 ইন্টু 84 202 তাহলে আমরা কাটাকাটি করি এটাতে কাটাকাটি করি 184 কে 2 দিয়ে কাটলে 84 কে 84 84 দুগুনি কত হচ্ছে দেখো যে 168 পয়েন্ট তাহলে বাকি থাকছে কত ভাইয়া ওদিকে 68 তাহলে 68 তাহলে 32 আর 32 আর 2 হচ্ছে 34 34 340 তাহলে 3 আটে 24 4 আটে 32 দেখো 3 আটে 24 4 আটে কি 32 আর 4 16 এটা 84 তে ভাগ করো ভাইয়া 84 তে ভাগ করলে কি হয় 3 দিয়ে কাটি আমরা 3 4 12 2 3 8 24 24 আর 2 হচ্ছে 26 8 14 78 3 তাহলে 3 7 এখন এটাকে 2 পয়েন্ট দিয়ে ভাগ করলে মোটামুটি 11 পয়েন্ট সামথিং মানে 9 এই যে এটা অ্যান্সার মানে 11 কাছাকাছি হচ্ছে 2 দিয়ে কাটলে 22 কে তাহলে 11 কাছাকাছি মানে এটা অ্যান্সার হচ্ছে এই যে 18 অ্যান্সার এবার তুমি দেখো 19 আহ্বান নীতি অনুসারে কোন অরবিটের শক্তি ইলেকট্রন সর্বশেষে প্রবেশ করে আমরা সবাই জানি আহ্বান নীতি অনুসারে যার হচ্ছে কি শক্তির মাত্রা n+l এর মান কম তার কাছে আগে প্রবেশ করবে এর হচ্ছে n+l এর মান হচ্ছে যে 5 এর হচ্ছে 4 এর হচ্ছে কত 6 এর হচ্ছে 5 তো দুটো সমান হচ্ছে যদি দুটো সমান হয়ে যায় তাহলে সবার শেষে প্রবেশ করবে বলেছে সবার শেষে সবথেকে বড় কোনটা হচ্ছে রে ভাইয়া সবথেকে বড় হচ্ছে 4D তাহলে সবার শেষে প্রবেশ করবে 4D তে যার n+l এর মান কম মানে বেশি তার কাছে সর্বশেষে প্রবেশ করে যার n+l এর মান কম তার কাছে আগে প্রবেশ করে যদি বলতো সবার আগে কোথায় প্রবেশ করে তাহলে 4 অ্যান্সার হতো এবার চলে আসা হচ্ছে কি যে 20 নম্বর আয়নিক সেটগুলোর আকারে কোন ক্রমটি সঠিক নয় আয়নিক সেটগুলোর আকারে কোন ক্রমটি সঠিক নয় আয়নিক সেট তাহলে সবার আগে আয়নিক সেট অনুসারে সঠিক নয় বলেছে সব তাহলে এখানে আয়নিক সেট অনুসারে দেখো স্ট্রনশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো এখানে আয়নিক ক্রম অনুসারে এটা সবচেয়ে বেশি ঠিক আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে সেট নয় কোনটি তাহলে আয়নিক ক্রমে কিন্তু এর আয়নিক বৈশিষ্ট্য বেশি এর আয়নিক বৈশিষ্ট্য কিন্তু সব থেকে কম কিন্তু সেট আকার তাহলে এটা ভুল আছে তাহলে অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার হচ্ছে ভাইয়া বি কারণ আমরা সবাই জানি আকার বড় হলে ফাজার নীতি অনুসারে যার আকার বড় যার আকার ছোট তার পোলারাইন বেশি তাহলে আকারে কি ছোট ম্যাগনেসিয়াম আকারে ছোট তাহলে এর পোলারাইন বেশি মানে আয়নিক বৈশিষ্ট্য কম আর এর আকার বড় তাহলে এর পোলারাইন কম আয়নিক বৈশিষ্ট্য বেশি তাহলে এই অনুসারে বি অ্যান্সার আচ্ছা অম্লীয় মাধ্যমে 6 গ্রাম ফেরাস সালফেট জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট লাগে আমরা সবাই জানি এটা কি মোল সংখ্যা তো আমরা সূত্রটা কি জানি সবাই আমরা এই সূত্রটা জানি আমরা মোল মানে n গুণিত E FeSO4 সমান n গুণিত E K2Cr2O7 তো এটা আমরা W/M গুণিত তুল্য সংখ্যা 1 FeSO4 সমান W/M গুণিত তুল্য সংখ্যা 6 K2Cr2O7 তো আমরা এটাকে সমাধান যদি করতে চাই W/M তাহলে এটা 6 বাই দেখো যে 6 বাই
এটার ফেরাস সালফেটের ভর হচ্ছে ভাইয়া সবসময় হচ্ছে 152 সমান সমান এ পাশে পাচ্ছ তুমি W/294 পটাশিয়াম ডাইক্রোমেট 294 আর ই এর মান হচ্ছে ভাইয়া 6, অতএব 6 কাটা গেল, ডাব্লু সমান 294/152। তাহলে দেখো 304 হলে 2 হলো, 2 এর থেকে একটু কম, 2 এর থেকে একটু কম অ্যান্সার কোনটা? এটা ডি অ্যান্সার, করাই লাগবে না ভাই, অ্যান্সার শেষ। মানে 304 হলে কিন্তু 2 হতো, তো 2 এর থেকে একটু কম 1.94, অ্যান্সার শেষ। এবার দেখো sp2 সংকরণ দ্বারা একটি কার্বন যে বন্ধন গঠন করে, sp2 সংকরণ দ্বারা একটি কার্বন যে বন্ধন গঠন করে, তো sp2 দেখো sp2 কার্বন কার্বন কি ডাবল বন্ড থাকে এই অবস্থাকে, তাহলে একটি কার্বনের মধ্যে কয়টি সিগমা কয়টি পাই? এখানে একটি পাই, একটা পাই বন্ধন আর 3টে সিগমা, একটি কার্বন বলেছে, তাহলে একটা পাই বন্ধন থাকে একটা কার্বনে আর 3টে কি থাকে? সিগমা, অ্যান্সার শেষ। কারণ sp2 মানে অ্যালকিন, অ্যালকিনের দেখো অ্যালকিন কার্বন কার্বনের, অ্যালকিনের ক্ষেত্রে এই বন্ড থাকবে, তাহলে এইচ 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 এইচ, এখানে একটা এখানে একটা এখানে একটা, মোট 3টা থাকছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার 23 নম্বর কোশ্চেন চলে আসো ভাইয়া। 23 নম্বর কোশ্চেন, কোনটি প্যারাম্যাগনেটিক নয়? আচ্ছা, প্যারাম্যাগনেটিক নয় মানে কি? ডায়াম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক হতে হলে যাদের কি হতে হবে? যে অষ্টক পূর্ণ থাকে। তো দেখো আর্সেনিক প্লাস, আর্সেনিক প্লাসের একটা বিজোড় ইলেকট্রন থাকে, বেরিলিয়াম মাইনাস ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে, নিয়ন 2+ বিজোড় আছে, ক্লোরিন মাইনাস এর কোনো বিজোড় ইলেকট্রন নাই। শুনো ভাইয়া, আর্সেনিকের বহিস্থ সেলে ইলেকট্রন ছিল 5টা বিজোড় ছিল, কথা বুঝো, গ্রুপ 15, একটা যদি চলে যায় তাহলে একটা 4টা বিজোড় থাকছে। বেরিলিয়াম 1s2 2s2, বেরিলিয়াম মাইনাস আছে, সে কি করেছে? 2p1 আর একটা ইলেকট্রন গ্রহণ করেছে, পিতে বিজোড় ইলেকট্রন আছে না নাই? 2p1 আছে। নিয়নে অষ্টক পূর্ণ ছিল, কথাটা ভালো করে বুঝবা সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে সরি নিয়ন হচ্ছে 3টা পিতে, 1 2 3 4 5 এই অবস্থায় ছিল। আচ্ছা ভালো কথা, এই অবস্থায় যখন ছিল, এই যে এই অবস্থায় ছিল নিয়ন 2+, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে আর একটা ইলেকট্রন চলে গেছে, এখন দুটো বিজোড় ইলেকট্রন আছে না নাই? তো দুটো বিজোড় ইলেকট্রন আছে মানে কি? নিয়ন 2+C, এখানে আমাদের এই যে প্যারাম্যাগনেটিক, তাহলে সরি এটা প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক নয় বলেছে। এই যে এখানে তুমি চলে আসো, সরি এখানে তুমি দেখো ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তো ক্লোরিন 17 একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, এর অষ্টক কি হয়ে যায়? 1 2 3 4 5 এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে অষ্টক কি হয়ে গেছে ভাইয়া? পূর্ণ হয়ে গেছে। একটা ইলেকট্রন গ্রহণ করার পর অষ্টক কি হয়েছে? পূর্ণ। তাহলে অ্যান্সার আমার দাঁড়াচ্ছে কোনটা? ক্লোরিন মাইনাস। এই হচ্ছে অবস্থা। এবার দেখো 24 এবং 25 নাম্বার, লাস্ট দুইটা কোশ্চেন, আমাদের 25টা কোশ্চেন দেয় কেমিস্ট্রিতে। 24টা কোশ্চেন, 24 কোন বিক্রিয়াটি সঠিক? এখানে দেখো এটা অ্যালকাইল হ্যালাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় মাধ্যমে দেওয়া আছে, অ্যালকোহলের মাধ্যমে। আমরা সবাই জানি অ্যালকোহলের মাধ্যমে অপসারণ বিক্রিয়া ঘটে, কিন্তু এখানে কি দেওয়া আছে? প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এটা রং। এখানে দেখো অ্যালকাইল হ্যালাইড জলীয় মাধ্যমে অপসারণ বিক্রিয়া দেওয়া আছে, জলীয় মাধ্যমে কি বিক্রিয়া দেওয়া আছে? আমরা অপসারণ বিক্রিয়া। তো যেখানে জল সেখানে হয় অ্যালকোহল, আর অ্যালকোহলের মাধ্যমে কখন অ্যালকোহল হতে পারবে না, আমি এটা বারবার তোমাদের বলেছিলাম ভাইয়া। তো সো দেখো অ্যালকোহলের মাধ্যমে কোনো অ্যালকোহল হতে পারে না, আর কেউ হয়েছে এখানে আমাদের পাচ্ছে কি? যেখানে জল সেখানে কি অ্যালকোহল, এই অনুসারে চলে আসছে, তাহলে এটাও ভুল কথা। এবার দেখো যে CH3 CH2 CH2OH প্লাস CH2SO4 কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে অপসারণ বিক্রিয়ায় এখানে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এখান থেকে H নিলে দ্বিবন্ধন তৈরি করছে, এটা রাইট। তাহলে এটা হচ্ছে কারণ, আমরা সবাই জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড পদার্থ কি পদার্থ? এটা হচ্ছে নিরুদ্ধক পদার্থ, আর নিরুদ্ধক পদার্থ পানি কি করে? গ্রাস করে বা পানি শোষণ করে। তো পানি গ্রাস বা পানি যদি শোষণ করে, তাহলে এখান থেকে এই OH আর এখান থেকে H, তাহলে এখান থেকে পানি বেরিয়ে চলে গেলে এখানে ডাবল বন্ড তৈরি করে কি পাচ্ছি আমরা? অ্যালকিন পাচ্ছি না? তাহলে এখানে আমরা প্রোপিন পাচ্ছি। কথা কি বুঝতে পেরেছো? 24 নম্বর কোশ্চেন শেষ। এবার চলে আসো 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে CH3 CH3 আর CH2 আইপ্যাক নাম বের করতে বলেছে।
তো আমরা জানি সব থেকে বড় শিকলটা আইপ্যাক নাম করব, এটা অলরেডি একবার করা হয়েছে, ভাইয়া, মিস্টেক। এটা আমরা এই যে এটা করলাম 2,4 ডাইমিথাইল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 2,4 ডাইমিথাইল হেক্সানল 3 অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই 22-23 সেশনের আমরা কোশ্চেনটা আমরা শেষ করলাম সলভ করে। সবাই দেখা হবে আবার নেক্সট সলভ নিয়ে। আবার ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।